শুনতে পাচ্ছি? আচ্ছা, জি আমরা গত ক্লাসে ইন্টারপোলেশন করেছিলাম। জাস্ট বিভিন্ন ডাটা থেকে আমরা একটা এক্সাক্ট ডাটা বের করা শিখছিলাম। এই যে এখানে সে একটা এক্সাম্পল দেওয়া আছে। লিনিয়ারলি আমরা কিন্তু আসলে কিভাবে বের করছিলাম ইন্টারপোলেশন, এটা গত ক্লাসে বলেছি, তারপর আরেকবার বলার ব্যাপার। এটা লিনিয়ার ইন্টারপোলেশন আমরা সবাই করে বলি থাকি এটাকে। তো এখানে কি করা হয়, লিনিয়ার ডিসটেন্সটা প্রথমে বের করার চেষ্টা করা হয়। সাপোজ এই ফুল ডিসটেন্সটা আমরা প্রথমে বের করার চেষ্টা করি যে ফুল ডিসটেন্সটা কত, এবং আমরা একটা সার্টেন কোয়ান্টিটি পর্যন্ত চাচ্ছি, সেটুকু ডিসটেন্সটা কত, এবং সেটার মাধ্যমে একটা জাস্ট খুব সহজ ভাষায় যদি বলি, একটা ঐকিক নিয়মের মতো একটা ব্যাপার চলে আসে এখানে। আমরা যে কনভেনশনাল ঐকিক নিয়ম বলি যেটা, সেটার মতো চলে আসে। তো এখানে যেটা করেছে, এখানে এটাকে আরেকবার রিপিট করছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন এখানে বলেছে 15% জন্য আমাদের কস্টিং হচ্ছে 3553, আর 18% ইন্টারেস্টের জন্য -749। তার মানে আমাদের প্রেজেন্ট রোড বা ফিউচার রোড বা যেটাই বের করি না কেন, আমরা সবসময় অ্যানালাইজ করে দেখবো যে আমাদের জিরোর ভ্যালুটা কোন জায়গায় আছে, সেটা হচ্ছে আমাদের অপটিমাম রেজাল্ট বা ইন্টারেস্ট রেটটা ওই জায়গাটা থেকে আমাদের বলবো এটা অ্যাপ্রোপ্রিয়েট, ওই জায়গাটা তো ভালো মাঝামাঝি। যেমন এখানে যদি বলি আমরা 3353, এটা হচ্ছে পজিটিভ, এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 15, আর এখানে হচ্ছে -749 এইভাবে আছে। তাহলে ইন্টারেস্ট রেটটা যেটা জিরো, তার মানে কি এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্স কত বলতো? মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 3% ইন্টারেস্ট, 15% আর 18% যেহেতু। জি স্যার। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে 15%, আর এটা পরেরটা হচ্ছে 18%। 18% ইন্টারেস্ট রেটের পার্থক্য। এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই দুটোর মধ্যবর্তী জিরো বের করতে, মানে এখানে তো মাইনাস চলে গেছে, জিরোটা তাহলে মনে হচ্ছে আমাদের এই দুটার মাঝামাঝি একটা জায়গায় এখানে আছে। এখন কত ডিস্টেন্স আছে, 15 থেকে রাইটে যেতে হবে, মানে বাড়বে, কিন্তু টাকার দিক দিয়ে কি হবে আসলে, সেটা কমবে। কতটুকু কমবে, জিরো কততে হবে 3353 তে, যদি রাইটে যায় মানে আস্তে আস্তে কমে যায় গ্রাজুয়ালি। এদিকে দেখো ডানে গেলে কিন্তু টাকা কিছু কি হচ্ছে, ভ্যালু কমে যাচ্ছে, কমতে কমতে 3353 তে গেলে এক সময় কি হবে, ফুলটা জিরো হয়ে যাবে। জি তাহলে স্যার। আমরা কি করি, আমরা বেস যেটা ধরতেছি ইন্টারেস্ট রেটটা এইভাবে বের করার চেষ্টা করি। আই ইকুয়াল টু যেটা বেস সেটা হচ্ছে 15%, প্লাস প্লাস হচ্ছে আমরা পার্থক্যটা বের করার চেষ্টা করি। এই পার্থক্যটা কি, আমাদের 33553 ডিভাইড বাই টোটালটা ডিস্টেন্স, সেটা কত? ওটা হচ্ছে স্যার দুটো যোগফল। হ্যাঁ, দুটা যোগফল, 3553 প্লাস 749 9। এইভাবে আসছে। হ্যাঁ এটা, এবং এর সাথে গুণ হবে কি, আমার যে ইন্টারেস্ট রেটের পার্থক্য যেটা, সেটা হচ্ছে কত, 3%। সরাসরি মানে ফ্র্যাকশন না করে সরাসরি পার্সেন্টেজ দিয়ে করলেও অঙ্কটা তোমরা কিন্তু বুঝে ফেলবা। ইন্টারপোলেশনের ডিটেইলস গত ক্লাসের রেকর্ডিং আছে, রেকর্ডিংটা পাওয়ার পরে একটু দেখবা, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। তো এরকম একটা মেথডের অঙ্ক আজকে আমরা একটা ফুল ম্যাথ করে দেখার চেষ্টা করব, যে সেটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে হিসাব করা হয়। ইন্টারপোলেশনের ডিটেইলস কথা এখানে আছে, এগুলা গত ক্লাসে বলেছে। এই যে অঙ্কটা একটু দেখো, একটা বেসিক কনসেপচুয়াল প্র্যাকটিস সেটা, যে দেখো এখানে একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা প্রথমে কি করব, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম থেকে প্রেজেন্ট টোট যদি বের করতে চাই, করতে পারি না? জি স্যার। প্রেজেন্ট টোট বের করতে চাই আমরা, যদি জেনারিক ইকুয়েশন যদি লিখি, তাহলে প্রেজেন্টে বর্তমানে এটা কস্টিং সেটা হচ্ছে -$1000, এটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু, সো এটার সাথে কোনো ফ্যাক্টরস কিন্তু নাই। আচ্ছা, তৃতীয় বছরে একটা আমার আর্নিং আছে, তৃতীয় বছরে, সেটা কি বর্তমানের সাপেক্ষে ফিউচার না? ফিউচার। তাহলে পি বাই এফ, ইন্টারেস্ট রেটটা আসলে আমি জানি না, এই জন্য আই স্টার দিচ্ছি, আর 3। হচ্ছে কি বের করব, থ্রি 3 দিব, স্যার। থ্রি। এটা গেল হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। পাশাপাশি আরো একটা ফিউচার দেখতে পাচ্ছি আমরা, সেটা কত বছরের সাপেক্ষে বর্তমান থেকে? 5 বছর। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে $1500, এটা বর্তমানের সাপেক্ষে 5 ইয়ার্স, এবং ইন্টারেস্ট রেটটা আমি জানি না। আমাদের টার্গেট হবে এই প্রেজেন্ট লোড বলো বা ফিউচার লোড বলো, অথবা যদি বলো অ্যানুয়াল লোড, এই সবগুলোর ভ্যালুকে আমরা জিরো ধরার চেষ্টা করবো, মানে অ্যাটলিস্ট জিরো হলে কি সিস্টেমটা কিন্তু জাস্টিফাইড, মানে জি তাহলে স্যার। বুঝতে পারবো যে এই ইন্টারেস্ট রেট হলে আমার কি হবে, ভালো, অন্তত ওই ইন্টারেস্ট হলে আমি জাস্টিফাইড বলতে পারি। তার থেকে বেশি কমের হিসাবটা ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আমাদের আসলে জিরো ধরে করতে হবে। তার মানে আমরা কি বলতে পারি, এই লাইনটা যদি লিখি, আমরা বলবো যে এই প্রেজেন্ট অর্থের ভ্যালুটা হচ্ছে কি, জিরো।
সেটা থেকেই আসলে এই লাইনটা কি হয়েছে, বের করা হয়েছে। এবং এই লাইনে এখন বের করার পরে আমরা কি করব, আয়ের ডিফারেন্ট ডিফারেন্ট মান বসাবো। সে প্রথমে আমি আয়ের পার্সেন্টেজ বসালাম 13%, কথার কথা 13% বসিয়ে প্রেজেন্টের একটা অর্থের একটা ভ্যালু পাবো, ঠিক আছে। জি স্যার। সিমিলারলি আয়ের মান আবার বসালাম মনে করো 20%। এই যে মনে করো বা গেস করছি, এটা পুরোটাই গেস, এখানে আসলে এক্স্যাক্টলি কত ধরতে হবে এটা বোঝা যাবে না, এটা ট্রায়াল এন্ড এরর, বারবার করে দেখতে হবে। আমার একটা পজিটিভ ভ্যালু লাগবে, একটা নেগেটিভ ভ্যালু লাগবে, যাতে আমি পারফেক্টলি ইন্টারপোলেশনটা করতে পারি। শুধু দুটা নেগেটিভ ভ্যালু পেলেও কি হবে, হবে না, বা দুটা পজিটিভ ভ্যালু হলেও কি হবে না, কাজ হবে না। কারণ আমরা কি করছি, ওই যে লিনিয়ারলি যখন বের করবো, লিনিয়ার ইন্টারপোলেশন করব, আমাদের এই যে একটা লাইন আছে, এই লাইনের সাপেক্ষে আমাকে আসলে বের করতে হবে এক্সাক্ট 0 পয়েন্টের ভ্যালুটা, ইন্টারেস্টেরটা কত। এখন দুইটা যদি পজিটিভ পাওয়া যায়, প্রথমটা পাওয়া গেল হচ্ছে 230, আর পরেরটা পাওয়া গেল হচ্ছে 10, এই দুটার মাঝখানে কি জিরো আছে? জি স্যার, আসছে। না না, জিরো নাই নাই। নাই স্যার, নাই, দুটো তো পজিটিভ। হ্যাঁ দুটা পজিটিভ, তাহলে জিরোটা তাহলে মানে কি, এই দুটা থেকে বাইরে হয়তোবা এদিকে আরো আছে। এই জন্য আমাকে একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু বের করে আমাদের ফাইনালি কি করতে হবে, জিরোর ভ্যালুটা বের করতে হবে। সেটা থেকে আমি ইন্টারেস্ট রেটটা মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্নের সাথে কম্পেয়ার করে ফাইনালাইজ করব যে আসলে আমাদের সিস্টেমটা কি। তাহলে প্রথম কাজটা এটা করার ক্ষেত্রে কি করতে হবে, অঙ্কতে অনেক সময় ক্যাশ ফ্লো ডায়াগ্রাম না দেওয়া থাকলে কি করতে হবে, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকতে হবে। রাখতে তারপর হবে। সেট দ্য রেট অফ রিটার্ন ইকুয়েশন, ওই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, ওই ইকুয়েশনটা লিখতে হবে। এই যে একটু আগে যেটা লিখেছিলাম আই স্টার দিয়ে, ওই ওই প্যাটার্নটা আমাদেরকে লিখতে হবে। এর পরের স্টেপটা হচ্ছে আমরা আয়ের ভ্যালুগুলাকে ট্রায়াল এন্ড এরর করব, যতক্ষণ পর্যন্ত ইকুয়েশন দুটা ব্যালেন্স না হয় বা জিরো সমান না হয়। জি স্যার। এবার একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে মাল্টিপল এক্সাম্পলও আছে, সিঙ্গেল এক্সাম্পলও আছে। দেখো এই অঙ্কটা দিকে তাকাও, একটা পার্সন নতুন একটা বিজনেসের প্ল্যানিং করছে, ইনিশিয়ালি তার আউটলে বা ক্যাশ ফ্লো যে ব্যাপারগুলো সেগুলো এখানে দেওয়া আছে। দেখো প্রথম বছরে বা মানে একবার প্রেজেন্ট ভ্যালু একটা কস্টিং আছে, দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর বাকিগুলা জি সব স্যার। কিন্তু অ্যানুয়াল ভ্যালু। সহজ ভাষায় যদি বলি, বাকিগুলো অ্যানুয়াল ভ্যালু না, প্রতি বছরই 30,000 টাকা করে জি একটা স্যার। কি হচ্ছে, আমার আর্নিং হচ্ছে, আর প্রথম একটা কস্টিং সেটা হচ্ছে আমাদের ব্যয় হয়েছে। এখন এইটা অনুযায়ী আমরা কি করব, ইন্টারেস্ট রেট বা রেট অফ রিটার্ন বের করার চেষ্টা করব। এই যে আমরা বের করছি এখন, এটা ইন্টারপোলেশন করে, এটা হচ্ছে রেট অফ রিটার্ন। আর যদি কোশ্চেনে দেওয়া থাকে সেটা কি থাকবে, মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন। তাহলে এটা ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা দেখতে কেমন হবে, এরকম কিনা নিলাও? জি স্যার। আচ্ছা, তাহলে স্টেপ 1 আমাদের শেষ। স্টেপ 2টা ছিল প্রেজেন্ট অর্থাৎ জেনেরিক ইকুয়েশনটা কি করতে হবে, আমাদেরকে ফর্মুলেট করতে হবে। তো জেনেরিক ইকুয়েশন যদি আমরা লিখি উপরের দিকে প্রেজেন্ট অর দিয়ে যদি লিখি, অনেকভাবেই করা, ফিউচারও করা যেতে পারে। তো প্রেজেন্টে করলে আমাদের প্রথমে হচ্ছে 1 1 2 3 4 5, ঠিক আছে না, হ্যাঁ 5টা হয়েছে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট, এর সাথে কোনো তাহলে কোনো ফ্যাক্টরস থাকবে না, তার সাথে এডিশনাল ভাবে 30,000 টাকা রুপি এখানে আছে। এটা কি প্রেজেন্টের সাপেক্ষে আমরা কি করব, অ্যানুয়ালকে প্রেজেন্টে কনভার্ট করব। আয়ের মান আমি জানি না, ইয়ে কত 5 ইয়ার্স না? জি স্যার। হ্যাঁ, এখন এই ইকুয়েশন লিখলে আমাদের স্টেপ 2 ও শেষ। স্টেপ 3টা কি হবে, এই যে দেখো আমরা যে ইকুয়েশনটা একটু আগে লিখলাম, দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কি একই কিনা। জি স্যার। অনেক জায়গায় এভাবে আইডিয়া লেখে, অনেক জায়গায় এভাবে সরাসরি লেখে, দুটা একটাতে কোনো সমস্যা নেই। এখন কি করব, আমি আয়ের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ধরবো। প্রথমে এনারা কত ধরেছে দেখো, 10%। 10% ধরেছে, 10% দিয়ে ডাটাটা আসছে কি, পজিটিভ আসছে। তা সো একটা পজিটিভ ডাটা আমি পেয়ে গেলাম। এবার আবার ধরেছে কত, 15%। দেখো 50% দেখছি কি, দিয়ে দেখছে কি আমাদের ডাটাটা পজিটিভ, কিন্তু কি হয়েছে, কমেছে। তার মানে আমি একটা দিক নির্দেশনা পাচ্ছি যে আরেকটু সামনে গেলে কি হবে, ইন্টারেস্ট রেটটা যদি আরেকটু বাড়াই, আমি একটা সময় নেগেটিভে দেখা পেতে পারি। ব্যাপারটা এরকম কিনা? জি স্যার। এমনও হতে পারতো এখানে যদি পরে একটা বের করার পরে এটা আরো বেড়ে গেল, তার মানে বুঝতে পারছি কি এদিকে ইন্টারেস্ট রেট পাওয়া যাবে না,
মানে সহজ ভাষায় যদি সংখ্যা রেখে বোঝানোর চেষ্টা করি, মনে করো এইখানে প্রথম একটা পয়েন্ট আমি আঁকলাম, সেই পয়েন্টের ভ্যালু হচ্ছে মনে করো 10 মিলিয়ন। এটা হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে এখানে 10%। এরপরে সেকেন্ড আরো একটা পয়েন্ট আরেকবার ইন্টারেস্ট রেট নিলাম আমি 15%। 15%-এ যে দেখা গেল যে আমার প্রেজেন্ট নোটের ভ্যালু আসছে, সাপোজ এটা জাস্ট একটু বোঝানোর জন্য বলছি, সবসময় এরকমটা হবে এরকমটা না। তো আমি দেখলাম যে 15%-এ যে দেখতেছে আমার ইন্টারেস্ট ভ্যালু আসে 12 মিলিয়ন। আমি কি ইন্টারেস্ট রেট কখনো ডানে গেলে পাবো, 0 পাবো? জি স্যার, পাবো স্যার। না না, পাবো না, খেয়াল করে দেখো পাবো না, কারণ আমরা বাড়ছে, ডানে গেলে কি হচ্ছে, ইন্টারেস্ট রেট বামে বাড়লে, গেলে পাবো স্যার। হ্যাঁ আমরা বামে গেলে পাবো, রাইট। আমরা বামে গেলে গ্র্যাজুয়ালি কমতে কমতে একটা সার্টেন টাইমের পরে কি হবে, 0 পাবো বা মাইনাস পাবো। ইন্টারেস্ট রেট জিরো করবো স্যার। ইন্টারেস্ট রেট না, মানে মোট কথা প্রেজেন্ট নোটের ভ্যালুটা, এই যে প্রেজেন্ট নোটের ভ্যালুটা কি গ্র্যাজুয়ালি ডানে গেলে বাড়ছে না। জি স্যার। এখন আমরা চাচ্ছি প্রেজেন্ট নোটের ভ্যালুটা 0 বানাতে। 0টা কি এই ডানে 15 পরে গেলে পাবো? না স্যার। এটা পাবো হচ্ছে আমরা 10 যদি এর পর 10-এর নিচে নামি, সেদিকে স্যার পেতে পারি। ইন্টারেস্ট রেট বাড়াইলে কি স্যার এটা কমবে না স্যার? এইগুলোর সাথে এটা এইভাবে সরাসরি বলা যাবে না, কারণ এগুলো অনেক ফ্যাক্টরের সাথে যুক্ত। সবসময় বাড়বে সবসময় কমবে এমনটা না, ইনভেস্টমেন্ট বা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। তবে ইন্টারেস্ট রেট বাড়লে প্রেজেন্ট নোটের ভ্যালু রিয়েলি কমে যায়, প্রেজেন্ট নোটের ভ্যালু, বাট ফিউচারের ক্ষেত্রে আবার উল্টাটা হয়। তো মোট কথা এত ডিটেলস ডেপথে না বুঝলেও খুব বেশি চিন্তার কোনো কারণ নাই। মোট কথা আমি অ্যানালাইসিস করে বুঝতে পারলাম, এই যে দেখো এই দুটো ডাটা দেখে আমি কি বুঝতে পারছি, প্রথমে একটা নিয়েছি 10%, নিয়ে দেখছি আমার 13,000 সামথিং আসছে, পরে 15% নিয়ে দেখছি কি ডাটা প্রেজেন্ট নোটের ভ্যালু কি হয়েছে, কমেছে। তার মানে আমি কি বলতে পারি যে আরেকটু আগালে এক সময় কি পাবো, মাইনাস বা 0 ভ্যালুটা পাবো, ঠিক কি না? জি তাহলে স্যার। তুমি বলো কত নেওয়া যেতে পারে এরপরে, হয়তো বা 18 বা 20 নেওয়া যেতে পারে। 18-20 এমন হলে হবে। এমন হলেই হবে কিনা, মানে যেহেতু গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, 18 বা 20 নিলে একটা নেগেটিভ ভ্যালু আমি কিন্তু পেয়ে যাবো, এবং নেগেটিভ ভ্যালুর মধ্যে ডিসটেন্স বের করে আমি ফাইনালি কি করব, অপটিমাম যে আমাদের ইন্টারেস্ট রেটটা, মিনিমাম রেট অফ রিটার্ন, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এই যে এইখানে আমরা যখন ইন্টারেস্ট রেট 10% ধরেছি, তখন এন এর ভ্যালু 10%-এর জন্য আমরা টেবিল থেকে এই ডাটাটা নিয়েছি। এটা কি বোঝানোর মনে কিছু নাই, আমার মনে হয় সবাই বুঝি এটা। সিমিলারলি যখন এন এর জি মান, স্যার। আয়ের মান 15% ধরেছি, তখন আবার আরেকটা ফ্যাক্টর নিয়ে আমরা এইভাবে বের করে কিন্তু অ্যানালাইসিস করে পেয়েছি। এখন এই বইয়ে মনে হয় 18% ধরেছে, এরপরে এই যে 18% ধরে কি আসছে দেখো। 17 ধরলেও হয়তো পাইতে পারে। হ্যাঁ হতে পারতো, সমস্যা নাই, তুমি বইয়ে এটা করছো বলে এটাই করতে হবে, নট লাইক দ্যাট। দেখা যায় না তো স্যার। দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটু লিখে রাখি, 15%-এর জন্য আমি পেলাম প্রেজেন্ট নোটের ভ্যালু 566, 566। হ্যাঁ। আর 18%-এর জন্য একটা ভ্যালু পেয়েছি মাইনাস 6000 কত দেন? 6184, এটা হচ্ছে মাইনাস পেয়েছি। তাহলে আমরা এখন সংখ্যা রেখা দিয়ে যদি চিন্তা করি জিনিসটা একটু লিনিয়ারলি, এই লাস্ট বোঝাচ্ছি, এরপরে অত বেশি ডেপথে যাওয়া লাগবে না। তাহলে আমাদের হচ্ছে প্রথমে এটা হচ্ছে 15%, এবং মনে করো এটা হচ্ছে 18%, এবং 15% আর 18% অনুযায়ী আমাদের যে প্রেজেন্ট নোটের ভ্যালু গুলো আমরা লিখবো এবার। 566, আর এই পাশে হচ্ছে মাইনাস 6184, ঠিক কিনা? তার মানে আমরা যেটা বলতে পারি, গ্র্যাজুয়ালি আমরা যদি রাইটে যাই, আস্তে আস্তে ইন্টারেস্ট রেট যদি বাড়াই, একটা সার্টেন জায়গা যাওয়ার পরে কি আমাদের 0 প্রেজেন্ট নোটের ভ্যালুটা পাবো না এখানে কোনো একটা পয়েন্টে। জি স্যার। মানে এই যে 556, 566 এবার কমতে কমতে একটা সার্টেন টাইমে যাওয়ার পরে কি একটা সার্টেন ইন্টারেস্ট রেট
জন্য আমাদের কি পাওয়া যাবে, ইন্টারেস্ট রেটের এই ভ্যালুটার জন্য আমরা কিন্তু প্রেজেন্ট নোটের ভ্যালুটা কি পাবো, 0 পাবো। 0 তাহলে তার মানে আমাদের প্রেজেন্ট নোটের 0 ভ্যালুটা বের করতে হবে, মানে 0 জন্য আসলে আমাদের, আচ্ছা বলো তো 15% থেকে 0 যেতে চাইলে কত পথ যেতে হবে, সংখ্যা রেখা দিয়ে কত ঘর যেতে হবে? 15 ঘর না না না, 15 ঘর না, মানে 566 566 কোয়ান্টিটি পরিমাণ যেতে হবে। আর টোটালটা ডিসটেন্স কত আছে? 566 যোগ 61484 84 এক্স্যাক্টলি। তাহলে আমাদের ইন্টারেস্ট রেটটা তাহলে কি হবে, এই যে এখানে লেখা যেভাবে আছে সেটা তার মধ্যে থাকবে, আমরা আমাদের মতো করে লিখি। তাহলে দেখো আমাদের বেস ইন্টারেস্ট রেট হচ্ছে 15% প্লাস আমাদের এই দুটার ডিসটেন্সের মধ্যে ইন্টারেস্ট রেটের পার্থক্য কত, 3%। 3%। আর এইটা কত, কোনটার কত অংশ, আমরা 566 ডিসটেন্স গেলে পেয়ে যাব। এবং ওভারঅল আমাদের ফুল ডিসটেন্সটা কত, সেটা হচ্ছে 566 প্লাস প্লাস 6184। 84। এটাই হচ্ছে আমাদের অপটিমাম ইন্টারেস্ট রেট, এবং সেটা দেখতে পাচ্ছি কত আসছে, 15.252। 15.255 এভাবে আসছে। এইটা না করে আমরা কিন্তু বাম পাশ থেকেও মানে এই 18% কে রেফারেন্স ধরেও করতে পারতাম। দেখো আমরা যদি 18% এখন কি করেছিলাম, পজিটিভ করেছিলাম, 15% থেকে ডাইটে গেলে কি ইন্টারেস্ট রেট বাড়তেছে না, জি স্যার। এই জন্য প্লাস করেছিলাম। কিন্তু যদি 18 থেকে হিসাব করি তাহলে কি হবে, মাইনাস হবে না? জি স্যার। এবং কত ডিসটেন্স যাওয়ার পর আমরা 0 পাবো, স্যার হচ্ছে 6184, তাই না? মানে এই যে -6184, এই এরকম এত কোয়ান্টিটি যেতে যেতে তো -618382 এভাবে যেতে যেতে একটা সার্টেন টাইমের পরে তো 0 হবে। জি স্যার। তাহলে আমাদের যে এখানে যদি আমরা এই সাইড থেকে ধরি ইন্টারেস্ট রেট, তাহলে কি সেটা কেমন হবে দেখো, তোমরা হিসাবটা আমাকে করে দিও, তাহলেই হচ্ছে। 18% দিলাম আমি বেজ ইন্টারেস্ট রেট, আর জি স্যার। যেহেতু বামে গেলে কি হচ্ছে, আমার গ্র্যাজুয়ালি মাইনাস ডাটাগুলা কমে যাচ্ছে, মাইনাস তাহলে আমরা কি 3% ইন্টারেস্ট রেট রাখলাম, সেটা হচ্ছে আমাদের এখন ডিফারেন্সটা দেখবো, সেটা হচ্ছে 6184 ডিভাইডেড বাই 566 প্লাস 6184। 61। এখন কত আসে দেখো তো, ইন্টারেস্ট রেট কত আসে, জি স্যার। সরাসরি মানে 3 দিয়ে গুণ করো, তাহলে একবার এক্স্যাক্টলি চলে যাবে, মানে ফ্র্যাকশন করার দরকার নাই, শুধু পার্সেন্টেজ সাইন দিও না, 18 বিয়োগ দিয়ে এইভাবে মানে বা 3 এর সাথে যে অংশটা পুরোটা একেবারে হিসাব করে নিয়ে ক্যালকুলেট করো, আমার মনে হয় এক্সাক্ট অ্যান্সারটাই পেয়ে যাবা। জি স্যার, বের করতেছি। স্যার 15.2515। 15.25 এ তো মিলে গেছে, জি স্যার। 15 মানে তো সে একই কথা, 15.252 লিখেছে কারণ 15 2515 একই কথা। তার মানে দেখো দুই পাশ থেকে ইন্টারপোলেশন করে কিন্তু এটা বের করা হচ্ছে। এটা কিন্তু একবারে কনসেপ্টটা হচ্ছে একবারে ঐকিক নিয়মের মতো। জি জাস্ট স্যার। আমি এটা আরেকবার রিপিট করছি, কারণ এইটা যদি না বুঝলে অঙ্ক একবারেই বুঝতে পারবো না আমরা। কি করা হচ্ছে আসলে, আমরা ডিসটেন্স বের করার চেষ্টা করতেছি যে দুটার মধ্যে ডিফারেন্স কত, এত, দুটা ডিফারেন্সের জন্য ইন্টারেস্ট রেটের ডিফারেন্স কত, 3, একে কত, আর আমার যতটুকু পথ যাওয়া লাগবে, যেমন বাম পাশ থেকে গেলে আমার কত ডিসটেন্স ট্রাভেল করা লাগবে, 566, সেটার জন্য বের করে আমরা ঐকিক নিয়মের মেথডে করছি। আবার রাইট সাইড থেকে যদি হিসাব করি তাহলে কি করছি, এটা থেকে হিসাব করছি কত, এবং সেই অনুযায়ী আমার কোন জায়গায় পজিটিভ করছি কোন জায়গায় নেগেটিভ করছি। কখন পজিটিভ করছি, যখন দেখছি আমি আমার মুভমেন্ট করলে পজিটিভ ইন্টারেস্ট রেট কি হচ্ছে, বাড়ছে। যেমন 18 থেকে 15 দিয়ে গেলে কি হবে, ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, এই জন্য আমরা কি করেছি, এখানে মাইনাস ধরেছি। আবার 15 থেকে ধরলে ইন্টারেস্ট রেট কি হচ্ছে, রাইটে গেলে কি হচ্ছে, বাড়তেছে, এই জন্য আমরা বাড়তেছে পজিটিভ প্লাস। ধরেছি। এই কথাটা যে একটু বুঝলেই আমার মনে হয় হয়ে যাবে। এই জন্য এই ইন্টারপোলেশনের যে ব্যাপারগুলো, এগুলো আসলে ক্লাসে থাকলে তো হাতে কলমে করানো যেত, কারণ ওই যে বললাম না অনলাইনে যে 2 মিনিট লাগবে বুঝাতে, আর এটা এইভাবে করলে কাজ শেষ। কিন্তু এই জন্য এখন আমি তারপরেও প্রতিটা একটু ইন্টারপোলেশন গুলো অন্তত করিয়ে দিব, তোমাদের বুঝতে সুবিধা হয়।
একটা কোম্পানি নতুন একটা বিজনেসের কথা চিন্তা করছে এবং প্রোডাক্ট লাইফ সাইকেল হচ্ছে 10 বছর, দেয়ার ইজ নো স্যালভেজ ভ্যালু, সো দেয়ার ইজ নো ফিউচার ভ্যালু, এবং বলছে 10 বছর এবং প্রোডাক্টের ইনিশিয়াল কস্টিং হচ্ছে 20 মিলিয়ন রুপি। 20 মিলিয়ন রুপি হচ্ছে ইনিশিয়াল কস্টিং, এবং প্রতি বছরে একটা প্রফিট হবে, সেটা হচ্ছে 3.5 লাখ রুপি। তার মানে এভরি ইয়ার্স দিস অ্যানুয়াল প্রফিট। জি স্যার। তাহলে আমরা এখন এটা এই যে স্যালভেজ ভ্যালু নাই সেটাই বলে দিয়েছে জিরো। তাহলে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম যদি আঁকার পরে এই যে এখানে আসলে কি থ্রির পরে অনেক জায়গায় আমরা কি করেছে, আমরা এইভাবে এখানে এইভাবে দেওয়া হয়েছে, দেখো একটা ডট দেওয়া হয়েছে। জি তার স্যার। মানে কি এখানে 3, 4, 5 করে সবই আছে, অনেক বই এইভাবে লেখে, ঠিক আছে, এটা ইন্ডিয়ান একটা রাইটারের বই, এটা অনেক এই বই এইভাবে লেখা আছে। তার মানে এখানে 10 বছরের জন্য আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা কিন্তু আকাশে, এখন প্রেজেন্ট অ্যানালাইসিস কিন্তু আমরা করতে পারবো বা ইকুয়েশন লিখতে পারবো। জি স্যার। তো প্রেজেন্ট নোট বইয়ে অনেকে এইভাবে ইন্টারেস্টেড দিয়ে লেখে, আমি আজকে এখন ইন্টারেস্টেড সাইন দিয়ে লিখছি। ওকে, প্রথমে আমাদের একটা কস্টিং আছে, সেটা হচ্ছে মাইনাস 2 2 মিলিয়ন। মিলিয়ন। হ্যাঁ 2 মিলিয়ন কস্টিং, প্লাস হচ্ছে একটা প্রফিট এভরি ইয়ার, দ্যাট ইজ জি স্যার। 3,50,000 পি হচ্ছে বাই এ। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে পি বাই এ পি বাই এ। আয়ের মান আমরা জানি না, 10 ইয়ার্স। 10 ইয়ার্স হয়ে গেল না। জি স্যার। এখন এটাকে আমরা কি করব, সেই আগের মতোই এটা লাইনার করে আমাকে ফাইনালাইজ করে দেখতে হবে যে আমার অপটিমাম রেজাল্টটা কি হতে পারে। ফার্স্ট 10। দেখো ইকুয়েশন মিলেছে কিনা দেখি। জি স্যার। ইকুয়েশন মিলে গেছে, জাস্ট এখন আমরা ট্রায়াল এন্ড এরর করার জিনিসটা। সো প্রথমে 10% ধরেছে, ধরে দেখছে একটা ভ্যালু আসছে কত, 1.5 লক্ষ রুপির একটা পজিটিভ ভ্যালু আসছে। আবার 12% করে আসছে কত, 22,000 মাইনাস। 22,000। তাহলে এই দুটার মাঝামাঝি জায়গাতেই কিন্তু আমাদের কি আছে, স্যার ইন্টারেস্ট আমাদের রেটটা হচ্ছে জিরো। জিরো ভ্যালুটা আছে, আমাদের জিরোটাই বের করতে হবে। তাহলে আমি আবার সেই সংখ্যা রেখা দিয়েই লিনিয়ার ইন্টারপোলেশন বোঝানোর চেষ্টা করি। স্যার আমাদের কি সংখ্যা রেখে আঁকতে হবে? না না, বোঝানোর জন্য, এটা জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য কিভাবে আসতেছে। তোমরা জাস্ট সরাসরি ফর্মুলা বসাই দিলে কোনো সমস্যা নেই, এটা ক্যালকুলেটরেই সরাসরি করা যায়। একটু দেখো লিনিয়ার ইন্টারপোলেশন কিভাবে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর করে, ইউটিউবে অনেক রিসোর্স পাবা। এর সময় আছে তো এই আঁকাআঁকি করার, এগুলো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বোঝাচ্ছি। টেন পার্সেন্টের জন্য ভ্যালু ছিল হচ্ছে 610 150,610, আর ওইটার জন্য হচ্ছে মাইনাস 22,430। 22430। হ্যাঁ এই হচ্ছে আমাদের, তার মানে আমরা বুঝতেই পারছি এই পাত দিয়ে 10 থেকে 12-র মধ্যবর্তী কোনো একটা জায়গাতে আমাদের কি আছে, ডিজায়ার জিরো পয়েন্টটা আছে, যে জিরো জি পয়েন্টটা স্যার। আমাদের কি করতে হবে, ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। এখন তাহলে কত ডিসটেন্স ট্রাভেল করতে হবে যদি আমরা 10 থেকে হিসাব করি, তাহলে 2 স্যার। হ্যাঁ না 2 ডিসটেন্স ট্রাভেল করতে হবে টোটালটার জন্য, কিন্তু আমরা যদি জিরো প্রেজেন্ট নোটের ভ্যালু জিরো বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে ডিসটেন্সটা হচ্ছে 150,610, জি 10% থেকে স্যার। যদি হিসাব জি করি, স্যার। তাই না? আর জি টোটালটা স্যার। ডিসটেন্স কত, 150,610 প্লাস 22430, এটা হচ্ছে আমাদের পুরোটা টোটাল টোটাল। ডিফারেন্সেস। হুম, তার মানে যদি আমরা একবারে এটা তো এখানে সরাসরি না লিখে একটু ঐকিক নিয়মেই করি চলো। তার মানে আমরা বলতে পারি এরকম যে 150,610 প্লাস 22430 জন্য আমাদের ইন্টারেস্ট রেটের পার্থক্য হয় 2 2%। তারপরে একে কত, এটাকে ওই যে ভাগ করে কিভাবে যেন লেখে না, 2 বাই হ্যাঁ বাকিটা। হ্যাঁ বাকিটা ভাগ করে দিব। 2430। এটা গেল। আর তারপরে লাইনটা হচ্ছে আরো মজার লাইন, সেটা হচ্ছে গিয়ে আমাদের ডিসটেন্স লাগবে কত, 1506। 150,610 জন্য আমাদের পার্থক্য হচ্ছে 2% 2 তো অবশ্যই ইন্টু থাকবে, আর এর সাথে হ্যাঁ এটার সাথে 150। এখানে হচ্ছে 150,610 ডিভাইডেড বাই এর উপরে যে অংশটা। জি স্যার।
যেটা লিখলাম বা সেটাই কিন্তু নিচে সুন্দর করে এক লাইনে লেখা আছে। সহজ ভাষায় বললে এখন আমরা রাইটে গেলে কি হচ্ছে, আমাদের ইন্টারেস্ট রেট বাড়ছে না, জি এই স্যার। জন্য বাড়ার কারণে আমরা ইন্টারেস্ট রেটের এখানে এই যে এই ভ্যালুটা পজিটিভ ধরেছি। তাহলে টোটাল ডিসটেন্স দেখো, এই যে হরে 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 আছে কি দুটা সমষ্টি, আর লবে আছে কি দুটার ডিসটেন্সের মধ্যে মধ্যবর্তী যে পার্থক্য পার্থক্য। সেটা। তার মানে আমরা এখানে দেখছি ফাইনালি 11.14% আসছে। একটু হিসাব করে দেখবো মিলে কিনা। এই সিমিলারলি এটা কিন্তু আমরা 12% থেকেও হিসাব করে দেখতে পারি, একই আসবে, খুব বেশি পার্থক্য হবে না। এখন অনেক ক্ষেত্রে হয় কি, অনেকে ইন্টারেস্ট রেট মানে এই যে ফ্ল্যাকচুয়েশনটা অনেক বেশি বেশি ধরে। মানে এই যে দেখো 10% আর 12%-এর মধ্যে আমি ইন্টারপোলেশন করছি, অনেকে কি করে 10% আর 20% করে। সেক্ষেত্রে ঐকিক নিয়মে করার কারণে কিছু ইন্টারেস্ট রেটে ফ্ল্যাকচুয়েশন হয়, হয়তোবা সেটা 11.74 না এসে হয়তো 11.9 চলে আসে অনেক সময়। তো ওইটুকু ভেরিয়েশন আসতে পারে, এটা কোনো সমস্যা না। স্যার এখানে তো ধরা স্বাভাবিক স্যার, কারণ এখানে হচ্ছে 1.5 লাখ একটা, আর ওটা হ্যাঁ, তো 2% এর ডিফারেন্সে তো 1.5 লাখ কমে যাবে, এটা আসলে। আনএক্সপেক্টেড, এই জন্যই জি আমি এই স্যার। কথাটা বললাম, এটা হতে পারে। এবং তোমাদের যদি এরকম হয়, কথার কথা এক বন্ধুর আসলে হচ্ছে 12%, আর একজনের হচ্ছে 12.5%, তো জেনারেলি এটা গুড প্র্যাকটিস না, কিন্তু অনেক সময় এগুলা কনসিডারেশনে অ্যাটলিস্ট জিরো পাবে না, সে পার্সিয়ালি মার্ক পাবে এবং ভালো মার্কই পাবে, কারণ তার প্রসিডিউর তো ঠিক আছে। ফাইনাল জি স্যার। অ্যান্সারে একটু ক্যালকুলেশনে টুকটাক বা ইন্টারপোলেশনের কারণে একটু এদিক ওদিক হয়েছে, এই জন্য কম বেশি হতে পারে, কিন্তু ওভারঅল প্রসেসটা বা এটা কিন্তু এরকম। এটা কি আবার 12% দিয়ে দেখিয়ে দিতে হবে নাকি? আমার মনে হয় না পারবো। স্যার, পারবো স্যার। পারবো। একবারে সোজা সোজা টাইপের ম্যাথ। এটা তোমাদের বইয়েরই একটা অঙ্ক, দেখো এই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম যদি আমরা দিয়ে থাকি, এটা কিন্তু এখানে তিনটা ভ্যালু আছে, একটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু আছে, একটা হচ্ছে স্যালভেজ প্রেজেন্ট ভ্যালু। ভ্যালু আছে, একটা ফ্যালভেজ ভ্যালু আছে। এই তিনটা ভ্যালুর উপর বেস করে আমরা ইন্টারেস্ট রেট বের করতে পারবো না? জি স্যার। আর প্রেজেন্ট অর্থের ইকুয়েশনটা করে ফেলি। আজকে শুধু সিঙ্গেল প্রোডাক্ট দেখাবো, আর হয়তো আরেকটা অঙ্ক আছে সিঙ্গেল প্রোডাক্ট, তারপর হচ্ছে মাল্টিপল, এখানে আরেকটা আছে, দুইটা আছে, তারপর মাল্টিপল প্রোডাক্ট নেক্সট ক্লাসে দেখাবো। মাল্টিপল প্রোডাক্ট মানে বুঝতেই পারছো, তিনটার জন্য আলাদা করে তিনবার করে বের করতে হবে, বিশাল বড় অঙ্ক। বিশাল বড় হবে আসলে। এটা দেখাবো, বাট আমার এবারে প্ল্যানিং হচ্ছে এটা না রাখা, ইয়েতে একটু কমপ্লিকেটেড হবে এই জন্য, ঠিক আছে। তো তারপরেও তিনটার উপর বের করে তারপর কোনটা ভালো ওইটা দেখবো না। হ্যাঁ হ্যাঁ, তিনটার জন্য আলাদা করে ইন্টারেস্ট রেট বের করতে হবে। একটু দেখাই যে এটা হয়তো আজকে শেষ করে দিতে পারবো চ্যাপ্টারটা। আমি একটু দেখাই, খেয়াল করো, এখানে তিনটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ 1, 2 এন্ড 3। জি স্যার। তো তিনটার জন্য তিন রকম ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকলাম, একে তিনটার জন্য প্রেজেন্ট অর্থে লাইন লিখে ফেললাম, নরমাল যে জেনেরিক যে প্রেজেন্ট অর্থে যে ইকুয়েশন যেটা সেটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা কিন্তু মনে করো প্রথমটার জন্য একটা এই যে টাইলার করে আমি প্রথমটার জন্য ইন্টারেস্ট রেট কত পেলাম, প্রথমটার 15.81। 81। হ্যাঁ, 8 আচ্ছা, এরপরে সেকেন্ডটার জন্য আবার আমি ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকতে পারবো, একে কিন্তু জি ওটারও স্যার। ইন্টারেস্ট রেট কি করতে পারবো, বের করতে পারবো। এবং সেকেন্ড ইন্টারেস্ট বের করে আমি দেখলাম এটা ইন্টারেস্ট রেট আসছে হচ্ছে আহ কত 12% মনে হয়, হ্যাঁ 12 আর 13-এর মধ্যবর্তী, তো 12%, 12.5% বা 13%, কেটে গেছে একটু, ঠিক আছে, 12.5% মনে করে আসছে। আচ্ছা, তৃতীয়টা আবার সেম বের করলাম, বের করে আসছে আমাদের অ্যান্সার 11%। 11%। তাহলে এখন উত্তরটা কি লিখবো আমরা? তিনটা তো তিন রকম পেলাম, জি উত্তরটা স্যার। হচ্ছে আমাদের রেট অফ রিটার্ন তিনটার জন্য, অল্টারনেটিভস এর জন্য তিন রকম। এখন কোশ্চেনে যদি কোশ্চেনটা এবার চলে যায়, এই উত্তর তিনটা বুঝতে পারলাম, তিনটা তিন রকম জি বের স্যার। করে, মানে এটা লেন্দি প্রসেস কিন্তু বের করতে পারবো আমরা সবাই। দেখো কোশ্চেনে বলেছে মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন হচ্ছে কত, 12%। হ্যাঁ MARR হচ্ছে 12%। তাহলে আমরা বলতে পারি কি আমাদের একটা আসছে মনে হয় 12% থেকে বেশি, না স্যার, 12 আসছে বরাবর দেখলাম। একটা 12 আসছে, হ্যাঁ জি ও আচ্ছা স্যার। হ্যাঁ একটা 12 আসছে, রাইট। একটা আসছে 11%, একটা আসছে 15%। তাহলে রেট অফ রিটার্ন অনুযায়ী আমরা কি বলতে পারি যে অল্টারনেটিভ 3টা হচ্ছে বাদ। লেস দেন মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন। আমরা যে রেট অফ জি স্যার। রিটার্ন পাচ্ছি তার থেকে অল্টারনেটিভ 3টা কিন্তু ইয়ে থেকে কম, মানে আমাদের যে ডিজায়ার যে ইয়ে তার থেকে এটা থেকে এই সিস্টেমে রেট অফ রিটার্নটা ভালো না। সো এটা আসলে কনসিডারেশনে রাখা উচিত হবে না। না। বাট যদি এ টু অল্টারনেটিভ বলি, সেটা কিন্তু রিটার্নের সাথেই মিলে যাচ্ছে, তার মানে এটা কিন্তু কনসিডারেশনে
রাখা যেতে পারে। সিমিলারলি অল্টারনেটিভ 1 ও তো ভালো, ইন্টারেস্ট রেট ভালো, তার মানে দুটাই কনসিডারেশনে রাখা যায়। কিন্তু এটা বলতে পারি আমরা A1 কে সিলেক্ট করা যেতে পারে, কারণ দুটার মধ্যে A1 ভালো, ওয়ান বড়। ভালো ইন্টারেস্ট রেট বেশি। জি স্যার। ঠিক আছে, 12 এর ক্ষেত্রে কি বলতে পারি আমি, 12 ও কিন্তু জাস্টিফাইড, বাট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ সিস্টেম হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে দুটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। মানে মনে করো তুমি একই সাথে নর্মাল যখন ক্লাস করবে একই সাথে নিশ্চয়ই 191 এর সাথে একটা ক্লাস রুটিন এ পড়ে গেল, আর 192 এর সাথে একই সাথে রুটিন এ পড়ে গেল, এমন কি পসিবল একই সাথে তুমি দুইটা রুমে ক্লাস করতে পারবা? না স্যার। তোমার এখন অনলাইনে কারণে ডিভাইস দিয়ে তুমি করতে পারবে, কিন্তু ফিজিক্যালি কিন্তু এটা পসিবল না। এই ধরনের ইভেন্টকে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে যে কোনো একটা হবে, একটা হলে আরেকটা হবেই না। যেমন মনে করো সকালে সূর্য উঠেছে, মানে এখন সকাল, ঠিক আছে, এটা এটা এমন বলা যেতে পারে যে মনে করো একটা চিপসের প্যাকেট নিয়েছো, একটা চিপসের প্যাকেটে 25 গ্রাম চিপস থাকে, সে ফর এক্সাম্পল। এখন হয় চিপসে 25 গ্রাম চিপস থাকতে পারে একটা প্যাকেটে, ওর থেকে বেশি থাকতে পারে, ওর থেকে কমও থাকতে পারে, কিন্তু এমন বলা যাবে না একই প্যাকেটে কখনো বেশি আছে কখনো কম আছে, এক প্যাকেটে হবে সেটা। না স্যার। এই তিনটা যে ইভেন্ট বললাম, একটা হচ্ছে ওজন সমান, একটা বেশি একটা কম, যে তিনটা ইভেন্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে কোনো একটা হবে, বাকি দুটা অবশ্যই হবে না। যদি প্যাকেটে ওজন কম থাকে তাহলে অবশ্যই বেশি থাকবে না, আর সমানও হবে না। বুঝাতে পারলাম কিনা? জি স্যার। এই ইভেন্ট তিনটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তো আমরা এইভাবে অ্যানালাইসিস করে কিন্তু এখানে দিতে পারি। এটা বাদ দিয়ে আসলে দরকার নেই, এটা লেন্দি থাকুক, কিন্তু কনসেপ্টটা বুঝলেই কিন্তু আমার মনে হয় পারবো, সময় বেশি লাগবে। আচ্ছা, এবার আমরা সিঙ্গেল যেগুলো দেখছিলাম ওগুলো দেখে ফেলি, চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে, আমি আগেই বলেছিলাম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। স্যার এই ম্যাথ গুলো আগের গুলা থেকে সহজ। হ্যাঁ, আমাদের অধিকাংশ ম্যাথই এই টাইপের, জাস্ট লাস্টে ডিপ্রিসিয়েশন আর ইনফ্লেশনের নতুন কিছু ফর্মুলা আসবে। ঠিক আছে, আমাদের এটার পরে বাকি থাকছে রিটায়ারমেন্ট বা নতুন মেশিন আমি কখন বিক্রি করে দিয়ে নতুন মেশিন কিনবো, একটা প্ল্যানিং আছে নেক্সট চ্যাপ্টার, সেটা রবিবারে আমরা পড়বো। আর ওই চ্যাপ্টারটা ওই সপ্তাহে শেষ হয়ে যাবে, তারপরে আমরা লাস্টে পড়বো ডিপ্রিসিয়েশন, এবং এর সাথে ইনফ্লেশন একটু পড়বো। সো যেটা বলছিলাম, এটার আমরা ফাইনাল ইকুয়েশনটা লিখি, আমাদের বেশি সময় বাকি নেই এবং শেষ হয়ে যাবে। প্রেজেন্ট ডট অ্যানালাইসিস করতে চাইলে প্রথমে আমাদের একটা খরচ আছে, সেটা হচ্ছে 2 লক্ষ টাকা, $2 লক্ষ অ্যাকচুয়ালি, প্লাস স্যালভেজ ভ্যালু আছে 3, 3 লাখ। 4, 5, হ্যাঁ 5 লক্ষ টাকা, $5 লক্ষ অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরে ই বাই এফ। পি বাই এফ, আয়ের মানে আসলে আমরা এখনো জানি না, 10 আই ইয়ার্স। স্টার লিখলাম, আর 10 ইয়ার্স। আর এর সাথে আরেকটা ভ্যালু আছে, দ্যাট ইজ ইন্টারেস্ট রেট, জি স্যার। সেটাও কিন্তু আমার একটা পজিটিভ ভ্যালু। হ্যাঁ, সেটা হচ্ছে প্রতি বাৎসরিক ভাবে অ্যানুয়াল ভ্যালু 15,000 টাকা, সেটা আমি আই করছি, সো দ্যাট ইজ পি বাই এ। ইন্টারেস্ট রেট হচ্ছে ইন্টারেস্ট রেট কি 10 ইয়ার্স? না স্যার, ইন্টারেস্ট তো নাই স্যার। না, হ্যাঁ মানে সার্ভিস লাইফ হচ্ছে, লাইফ 10 সাইকেল হচ্ছে ইয়ার্স। 10 ইয়ার্স। এই হচ্ছে আমাদের জেনেরিক ইকুয়েশন, আঁকা হয়ে গেল। এখন এই অনুযায়ী আমরা এখন কি করব, আবার ট্রাই এন্ড এরর, ট্রায়াল করব। দেখতে পাচ্ছি এই যে ইকুয়েশনটা আমরা যেটা লিখেছি, তো এখানে কি করেছে, প্রথমে 9% ধরেছে, জি স্যার। তো 9% ধরেছে, 9% কি আসছে দেখো, ভ্যালুটা 0 থেকে কি আসছে, বেশি আসছে। তখন আবার কি করেছে, ট্রাই 11%, তখন আবার ভ্যালুটা কি আসছে, নেগেটিভ আসছে। তার মানে এই দুটার মাঝখানে কিন্তু আমাদের ইন্টারেস্ট রেটটা আছে। জি স্যার। তাহলে দুটার মধ্যে ডিসটেন্স কত, আমরা একটু এখানে একটা এক লাইনে লিখে ফেলি, তাহলে এই ডিসটেন্স ফাইন্ড আউট করাটা সহজ হবে, বিশেষ করে যারা ক্লাসটা করছে না, রেকর্ডিং পাচ্ছে পরে, তাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তো আমরা বলে দেব 9% এর জন্য ইন্টারেস্ট রেটের জন্য আমাদের প্রেজেন্ট তথ্যের ভ্যালু আসছে হচ্ছে 22986, আর ইন্টারেস্ট রেট হচ্ছে 11% এর জন্য হচ্ছে -6002। এই হচ্ছে দুইটা ইন্টারেস্ট রেট। তার মানে আমি বুঝতেই পারছি 9 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট, এই দুটার মধ্যবর্তী সময় জায়গা কোনো একটা জায়গাতে আমাদের প্রেজেন্ট অর্থের ভ্যালু 0 আছে, সেই 0 ভ্যালুটা আমরা বের করব। এবং এই দুটার মধ্যে যদি আমরা ডিসটেন্স বের করতে চাই, তাহলে আয়ের মান আমরা এইভাবে বের করব, 9% আমাদের বেস থাকবেই, প্লাস তার সাথে আমাদের টোটাল যে ডিসটেন্স যেটা,
সেটা হচ্ছে আমাদের আসলে ডিস্টেন্স ট্রাভেল করতে হবে 22986 ডিভাইড বাই 22986 প্লাস 6002। এবং তার সাথে একটা গুণ হবে, সেটা ইন্টারেস্ট রেট, আমাদের যেহেতু টোটাল পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 2%, সেইটা এইটা করলে আমাদের ফাইনালি আমরা ইন্টারেস্ট রেটে অ্যান্সার পেলাম কত, 10.58%। তার মানে আমাদের ইন্টারেস্ট রেট কত আসবে, এটার মিনিমাম রেট অফ রিটার্ন হচ্ছে 10.58%। এই ইন্টারপোলেশন কি বুঝতে পেরেছি? জি স্যার। একই কথা, এগুলো আসলে সবাই পজিটিভ থেকেই কি ধরে, এটা সহজ। এখন যে কোনো একটা ধরে রাখতে পারো, আমি দুটাই শিখিয়ে দিয়েছি। এখন কি হচ্ছে, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, এই জন্য আমরা প্লাস ধরেছি। অনেক সময় কি হতে পারে, নেগেটিভ থেকে যদি হিসাব করি অনেক সময় মাইনাসও করা যেতে পারে। তুমি একটা মনে রাখো, হয়তো বা যদি কঠিন লাগে, হ্যাঁ। তোমার আরো একটা অঙ্ক মনে আছে, নাহলে আমাদের মোটামুটি শেষ। দেখো লাস্ট অঙ্ক এটা। তো এখানে বলছে যে ইনস্ট্রাক্টরের কথা বলেছে, এবং এটা আবার এখানে বলেছে স্প্রেডশিট সলিউশন করতে বলেছে। স্প্রেডশিট সলিউশন মানে এক্সেল। আসলে এক্সেলে আমি লাস্টে ছোট্ট করে কয়েকটা ভিডিও বানাই দিব, এটা ক্লাসে লাগবে না, ওগুলা তোমরা দেখে দেখে একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ, তাহলেই হবে। ওকে, তাহলে এখন এই ক্যাশ ফ্লো ডায়াগ্রামে আমরা যদি অ্যানালাইসিস করি, আমরা কি প্রেজেন্ট হতে ইকুয়েশন লিখতে পারবো? জি স্যার। হ্যাঁ, একটু কমপ্লেক্সিটি এখানে আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় আমরা পারবো। $3000, তারপরে হচ্ছে আরেকটা কস্টিং আছে, সেটা হচ্ছে $200। সেটা কিন্তু 3 বছর স্যার, P/A। P/A। আয়ের মান, আই আয়ের মান তো নাই স্যার, আয়ের মান I স্টার, ইন্টারেস্ট রেট হচ্ছে 3। এটা 3। 3 বছর জি করার স্যার। পরে এটা কিন্তু 1 বছরের সাপেক্ষে বর্তমান থেকে ফিউচার জি হয়ে স্যার, গেছে। এরপরে দ্যাট ইজ অলসো প্রেজেন্ট করে দেব। P/F করতে হবে, আমি জি যদি ভুল স্যার। না করে থাকি। আই ইনটু 1, 1 ইয়ার্স স্যার। ঠিক আছে না? হ্যাঁ, জি এটা স্যার। হচ্ছে আমরা প্রেজেন্টে কনভার্ট করলাম। সিমিলারলি আরো একটা টাকা আমি দেখতে পাচ্ছি ফিউচারের, সেটা একটা আর্নিং। সো দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড ফিউচার ভ্যালু অর স্যালভেজ ভ্যালু আমরা বলতে পারি। P/F, ইন্টারেস্ট রেট হচ্ছে 8 ইয়ার্স। হ্যাঁ, এর সাথে আরেকটা টাকা আছে, $90 হ্যাঁ $90, সেটাও কিন্তু মাইনাস একটা 90। মাইনাস। হ্যাঁ, এটা কিন্তু একটু কমপ্লেক্স হয়েছে আর কি, তারপর আমার মনে হয় এগুলো আমরা পারবো, কারণ আমরা জি এরকম স্যার। টাইপের অনেকগুলো প্র্যাকটিস করেছি। স্যার 5 বছরে আনবো, তারপরে 5 বছরের হ্যাঁ, সাপেক্ষে ফিউচার। এক্স্যাক্টলি, এটা তারপর হচ্ছে এইটার মতোই হবে, আগে এইটার মতো অ্যাড করে নেই, এটা ফিউচারে কনভার্ট করে অনেক সময় করা যেতে পারে, আমরা প্রেজেন্ট থেকেই চিন্তা করি। তাহলে এটা হচ্ছে গিয়ে, এটা এখন হচ্ছে P/F, আয়ের মান 5 ইয়ার্স। এই মোটামুটি আমার যদি ভুল না হয়ে থাকে, জি স্যার। মিলাই দেখি মিললো কিনা। মিলছে স্যার। মিলে যাওয়ার কথা, হ্যাঁ দেখি একটু কম্পেয়ার করে দিই। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা করার পরে এখন দেখো ইন্টারেস্ট রেট এখানে 5% ধরেছে, একবার 10% ধরেছে। এই যে ধরার ব্যাপারটা না, এটা আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার। তুমি যত বেশি অঙ্ক করবা তত তুমি বুঝতে পারবা যে আসলে কেমন ধরলে তোমার জন্য ভালো হবে। এটা আসলে কোনো ফ্রেমওয়ার্ক নাই যে কিভাবে করলে স্যার কাছাকাছি ডাটা পেয়ে যাব। অনেক সময় আমি এরকম হয়েছে, আমার পরীক্ষায় হয়েছিল, আমি যখন এটা কোর্সটায় পরীক্ষা দিই, আমি অঙ্ক করছি, আমি 12% দিয়েছি, প্রথমেই আমার হয়ে গেছে কি 0 চলে আসছে। তখন কি করবো আমরা? আচ্ছা, এটা আসলে আমাদের স্যার ক্লাসেই বলেছিলেন, আমিও বলতাম, এটা আসলে এরকম যদি হয়, যেহেতু তোমাকে বলেছে ট্রায়াল এন্ড এরর মেথডে করতে, তো তুমি 12% তোমার অ্যান্সার চলে আসছে, ফাইন, ট্রায়াল করে তুমি পেয়ে গেছো, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম, আমি হচ্ছে আবার ওটা কেটে দিয়েছি, দিয়ে 10% করেছি আর 14% করেছি, করে ইন্টারপোলেশন করে দেখেছি আমার 12%ই মিলেছে। জি স্যার। কিন্তু আমি যদি এজ এ টিচার হিসেবে মনে করি, তুমি যদি প্রথমবারে 12% পেয়ে যাও, রেখে জি দিতে স্যার। পারো, অ্যান্সার লিখে দিতে পারো, আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমাদের স্যাররা বলেছিল যে যদি সরাসরি ডাটা এসে যায় সেটা হবে না, ইন্টারপোলেশন বা ট্রায়াল এন্ড এরর মানে অ্যাটলিস্ট 2বার বা 3বার কাজটা করা, করব, ভুল হচ্ছে আবার করব, এরকম আর কি, ঠিক আছে। জি তাই স্যার, বলে বুঝছি আবার স্যার। এখন
এই উদাহরণের অঙ্ক যদি পরীক্ষায় দেওয়া হয় আর উত্তর মুখস্থ করে একটা পার্সেন্টেজ ভাষায় দিলে সেটা দুঃখজনকই হবে। এই জন্য এই স্যার অঙ্কগুলো আসলে বইয়ের অঙ্ক আসবে না। হ্যাঁ, বলো। মানে স্যার এখানে তো বলছে যে ট্রায়াল এন্ড এরর, তাহলে তো স্যার আমার দুইটাই মানে একবারে আসলে তো স্যার এটা হয় না তাহলে স্যার, এটা কারণ হয় না, এটা প্রশ্নেই আসলে বলা আছে। একাধিকবার করা উচিত। হ্যাঁ, তো আমি একাধিকবারই করেছিলাম। তোমরা একাধিকবার করো, তবে একবার করলেও আমি বলবো যে না এটা ভুল হয়েছে এমনটা না, তবে একাধিকটা গুড প্র্যাকটিস হবে, একাধিকবার করা ট্রায়াল এন্ড এরর ক্ষেত্রে।